দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে একটা ব্রেইনস্টর্ম ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো আজকের ভিডিওটি হলো ইংলিশ সাবজেক্টের উপরে। ইংলিশ সাবজেক্টের উপরে ভিডিও এত দেওয়ার কারণটাই হচ্ছে যে ইংলিশে কিন্তু একটা রাইটিং স্কিল থাকে, আর যে রাইটিং স্কিলটা অনেক জায়গায় আমরা ভুল করি, অর্থাৎ আমরা ছোট্টবেলা থেকে অনেক মিস্টেক করে এসেছি। তাই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে যদি এই মিস্টেকগুলো আমরা ঠিক না করি তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা পিছু ছাড়বে না। তাই বলি যে আর দেরি না করে এই যে গ্রামাটিক্যাল সমস্যা অর্থাৎ এই টেন্সের যে মিস্টেক অর্থাৎ টেন্স কারেকশান, এটা কিন্তু আজকে শেয়ার করব। একটা পার্ট অলরেডি শেয়ার করেছি, কিন্তু এখন পার্ট ওয়াইজ কিন্তু আজকে দ্বিতীয় নম্বর পার্ট শেয়ার করব। আর এই দ্বিতীয় নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, আমাদের সমস্যাগুলো একেবারে চিরতরে দূর হয়ে যাবে। তো আমি চাইছি যে তোমরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা কি করবে না, এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরাও কিন্তু কারেকশন করতে বসে যাবে। তো এই কারেকশানটা যদি এখন না করো তাহলে কী হবে, তাহলে একাধারে মনে হবে যে আমরাও অনেক কিছু লিখে এসেছি, অর্থাৎ 100% মার্কসটা পাবো, কিন্তু ফলে দেখা যাবে কি না, অর্থাৎ শেষ সময়টা যখন নাম্বারটা পাবে তখন দেখবে যে সেই সমস্যাটা কেমন বড় আকার ধারণ করেছে। অর্থাৎ দেখো, যদি 100-র মধ্যে 10টা 12টা নম্বর কি 15টা নম্বর কমে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব হবে না। তাই আমি বলবো যে 95 অ্যাবাভ মার্কস অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারো যে 100% মার্কস অ্যাচিভ করতে পারলে, অর্থাৎ অ্যাচিভ করার জন্য কি করতে হবে, আমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, অর্থাৎ দ্বিতীয় পার্টটা ভালো করে দেখতে হবে। অর্থাৎ 100% মার্কস যদি অ্যাচিভ না করতে পারো তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু সঠিক জায়গায় যেতে পারবে না। তাই আমি বলবো যে এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো যদি এখন থেকে, এখনও পরীক্ষার 6 থেকে 7 মাস বাকি, এই 7 মাস পরেই কিন্তু তোমাদের এই সমস্যাটা একেবারে সলভ হয়ে যাবে। অর্থাৎ এই 7 মাস ধরে আমরা এই সমস্যাগুলো সলভ করব, অর্থাৎ একটু একটু করে এগোবো, তাহলে কী হবে, এই সমস্যাগুলো আমাদের কিন্তু আর ছুঁতে পারবে না। তাই মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারা ভাবছো যে আমরা টেন্সের পুরোটা জানি, কিন্তু হ্যাঁ সবাই জানো, কিন্তু দেখো মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই কিন্তু সেগুলো সলভ হয়ে যাবে। তো তুমি বড় খেলোয়াড়, 6 মাস 1 বছর 2 বছর যদি মাঠে না নামো তাহলে কিন্তু সেই তোমাদের খেলার যে প্রতিভা, অর্থাৎ 100 মিটার 200 মিটার 800 মিটার লং জাম্প হাই জাম্প, এই যে প্রতিভাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যায়। তাই সেখানে গিয়ে দেখবা যে 20 ফুট লং জাম্প দিতে পারতে সে কিন্তু দেখে 15 ফুট দিতেই একদম ঘাম ছুটে যাচ্ছে। অর্থাৎ অভ্যাস মানুষকে অনেক দূরে নিয়ে যায়, অর্থাৎ অনেক বড় জায়গায় নিয়ে যায়। তাই আমি বলবো তোমরা ভালোভাবে অভ্যাস করো, এখনও কিন্তু প্রচুর সময় আছে। যে মিস্টেকগুলো আমরা করে আসি সেইগুলোই কিন্তু আমাদের আজকে সলভ করতে হবে। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্সের কিন্তু আমি আগের দিনের ভিডিওতে কিন্তু অনেক জায়গা থেকে যে মিস্টেকগুলো হয় তার উপরে একটা ভিডিও দিয়েছি। আজ কিন্তু সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2 কিন্তু আমি লিখেই রেখেছি যে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্সের 3টে ভাগ। আমরা সবাই টেন্স জানি, কিন্তু টেন্স জানা সত্ত্বেও আমরা যে মিস্টেকগুলো করি সেই মিস্টেকটা কিন্তু আমাদের কি হবে না, রুলস পড়ে গেলেই কিন্তু হবে না, সেগুলো হাতে কলমে কিন্তু করতে হবে। অর্থাৎ সেগুলো থিওরিতে থাকলে হবে না, সেটাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তো এই মিস্টেকগুলো যাতে না হয়, অর্থাৎ তোমরা যাতে 100% মার্কস অ্যাচিভ করতে পারো, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও। তো আমার যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মতো শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে, আর প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, অবশ্যই লাইক দিয়ে দেবে তোমরা, তোমাদের কাছে আবেদন রইল। আর কী করে, পুরো যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখছো, তারা কিন্তু কী করবে, একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কী হবে, আমিও কিন্তু উৎসাহ পাবো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হতে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। আর শুরু করার সাথে সাথে আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় আমরা মিস্টেকগুলো করি। তো আমরা টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ওপরেই কিন্তু আজকে করার পরে কিন্তু আমরা সেই মিস্টেকগুলো ধরে ফেলব। তো আমরা প্রথম থেকেই দেখো একটু একটু করে ছোট ছোট উদাহরণ দিয়ে লিখি। তো দেখো এখানে যদি আমরা লিখি যে আমরা ভারতবর্ষে বাস করি, তাহলে আমরা লিখি একটুখানি দেখি। দেখো
দেখো আমি লিখে রেখেছি ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ, হ্যাঁ, গ্রামার, টেন্স কারেকশান, আর পার্ট 2 লিখেছি অ্যাজ আ প্রেজেন্ট টেন্সের, কিন্তু এই প্রেজেন্ট টেন্সের উপরে করছি। তো দেখো আমরা লিখবো যে আমরা ভারতবর্ষে বাস করি। তো এরকম যদি দেয় আমরা 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 ভারতবর্ষে বাস করি। তো এটা মনে হচ্ছে আমরা সবাই লিখে ফেলবো। হ্যাঁ, এটা তো সবাই লিখবো, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষের বাসিন্দা, তো ভারতবর্ষেতে বাস করবই। কিন্তু এটা কি, এটা কোন টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই আছে, আমরা ভারতবর্ষে বাস করি। তো আমরা কি লিখবো, তাহলে আমরা ভারতবর্ষে বাস করি, তাহলে উই লিভ ইন ইন্ডিয়া। দেখো এইটা লিখতে গেলে কিন্তু সবাই, আমি বলবো না যে সবাই একদম কারেক্ট করবে, আমি বলবো যে বা সবাই ভুল করবে এটাও বলবো না, অর্থাৎ এর মধ্যে অনেক মেধা স্টুডেন্ট আছে, অর্থাৎ সেই মেধাবী ছাত্রছাত্রীরা তো অবশ্যই মনে মনে হাসবে যে কোন কোন জায়গায় সাধারণ স্টুডেন্টরা ভুল করে। তো আমি সাধারণ স্টুডেন্টের তো বলবোই, কিন্তু আমি তার সাথে সাথে বলবো যে সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, অর্থাৎ সকলেই কিন্তু একটু জেনে নাও ভালো করে। দেখো আমরা লিখবো, হ্যাঁ সরাসরি আমরা প্রেজেন্ট টেন্স জানি, প্রেজেন্ট টেন্সে আমরা এখন আর রুলসে যাব না যে প্রেজেন্ট টেন্সে কেন এটা প্রেজেন্ট টেন্স কী ব্যাপার, অত দূরে যাব না, আমরা সরাসরি লিখব। লেখার পরে দেখব যে আমরা কি কি মিস্টেক করছি। দেখো আমরা এখানে লিখবো যে আমরা ভারতবর্ষে বাস করতে, উই লিভ ইন ইন্ডিয়া, সরাসরি লিখে দেবো। তো আমি খুব ভালো স্টুডেন্ট, সেই জন্য আমি লিখেছি এটা। দেখো উই লিভ ইন ইন্ডিয়া, আমি দেখো এটা লিখেছি। তো অবশ্যই এটা সঠিক লিখেছি, তাই তো? যারা জানো তারা তো অবশ্যই ভাবছে হ্যাঁ এটা ঠিকই লেখা হয়েছে। বাট এবার দেখো আমি একটা কমা স্টুডেন্ট, মানে কমা স্টুডেন্ট বলবো না, আমরা যারা অভ্যাস করি না এইরকম স্টুডেন্টের কথা বলছি। অর্থাৎ স্টুডেন্ট মানে সবাই সমান, কিন্তু তার মধ্যে থেকে দেখো কেউ ভালো অভ্যাস করে ভালো নম্বর পায়, কেউ ভালো স্টুডেন্ট কিন্তু সে অভ্যাসটা করে না বলে সে মিস্টেকগুলো করে। তো আমি একবার হলাম ভালো স্টুডেন্ট, এবার হবো আমি একটু দুর্বল স্টুডেন্ট, মানে আমি অভ্যাস করি না। তাই আমি লিখেছি কি, দেখো আমি লিখবো, এখানে লিখবো উই লিভ, হ্যাঁ লিভ ইন ইন্ডিয়া, এটা লিখেছি। তো দেখো আমি একটু ছোটো ছোটো করেই লিখেছি, আমি লিখেছি হ্যাঁ উই লিভ ইন ইন্ডিয়া। এটা কিন্তু আমি কারো দেখেই হোক, আমি যেহেতু দুর্বল সেটা আমি কারো দেখেই হোক আর কি শুনেই হোক আমি লিখেছি, আমি তো লিখেছি, উত্তরটা লিখেছি। কিন্তু এর জন্য বরাদ্দ মার্কসটা হচ্ছে 2 নম্বর। তো আমি যখন ভালো স্টুডেন্ট হিসেবে লিখলাম তখন আমি লিখলাম এটা লিখেছি, সেই জন্য আমি কি করেছি 2 নম্বরই পেয়ে গেছি। তার কারণটা আমি বলছি। আর এখানে আমি যখন একটু দুর্বল স্টুডেন্ট তখন কিন্তু আমি 2 নম্বর পাইনি, তখন হচ্ছে আমি ধরো মোটামুটি এটা না হলে এই নম্বরটা পেয়েছি। তো আমি এই নম্বরটা পেয়েছি কেন, এই নম্বরটা পেয়েছি এই কারণের জন্য, দেখো আমি শুরুতেই একটা ভুল করেছি, আবার দেখো এখানেও একটা ভুল করেছি, আবার দেখো এখানেও কিন্তু একটা ভুল করেছি। তো এখানে ভুল করেছি ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য, এখানেও ভুল করেছি ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য, আর এখানে ভুল করেছি একটা ফুল স্টপ দেওয়ার জন্য। তাহলে দেখো এর মধ্যে এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্সটা কত, দেখো যে ভালো স্টুডেন্ট তার মধ্যে আর যে একটু দুর্বল স্টুডেন্ট তার মধ্যে ডিফারেন্সটা কত। আমি শুনেই হোক আর আমি কারো দেখেই হোক আর আমি বুঝেই হোক আমি লিখেছি, কিন্তু আমার অভ্যাসটা একেবারে কম, একেবারে কম। তো দেখো আমারও কিন্তু প্রাপ্য নাম্বারটা 2 নম্বর ছিল, কিন্তু আমি যখন ভালো স্টুডেন্ট হিসাবে লিখেছিলাম তখন কিন্তু কী হয়েছিল, তখন কিন্তু আমি 2 নম্বরটাই পেয়ে গেছি। কিন্তু আমি যখন দুর্বল স্টুডেন্ট হিসাবে লিখছি তখন কী হচ্ছে, তখন কিন্তু আমার এই নম্বরটা কিন্তু 1.5 নম্বর না হলে 1 নম্বর কিন্তু আমি পাচ্ছি। তো এখানে 1.5 নম্বর বা 1 নম্বর এটা মূলটা কারণটা কি, এই মূল কারণটাই হচ্ছে আমরা টেন্স জানি, বাট আমরা যে মিস্টেকগুলো করি সেই মিস্টেকগুলোই কিন্তু আজকে বড় আকার ধারণ করবে পরীক্ষার হলে গিয়ে। অর্থাৎ তখন আমাদের একটা টেনশন কাজ করবে, আর এই টেনশন কাজ করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কিন্তু আর হবে না। তাই আমি বলবো 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। অর্থাৎ অভ্যাসই কিন্তু সাফল্যের চাবিকাঠি, অর্থাৎ তোমাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু তোমাদের কাছে। অর্থাৎ তোমরা যদি সঠিকভাবে অভ্যাস করো তাহলে কী হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। তো দেখো
আমরা তাড়াহুড়োর কারণে এটা লিখে ফেললাম, এখানে একটা মিস্টেক করলাম, এখানে একটা মিস্টেক করলাম, এখানে একটা মিস্টেক করলাম। তো আমাদের রুলসে আছেটা কি? রুলসে আছে একটা সেন্টেন্স লেখার জন্য একটা ফিচার্স তো থাকে, অর্থাৎ বৈশিষ্ট্য তো থাকে। তো অর্থাৎ আমরা এটা জানি প্রথম থেকে, এটা সকলের মাথার মধ্যে নিতে হবে যে সেন্টেন্স লেখার একটা ফিচার্স থাকে। সেই ফিচার্সটা কি না, ফিচার্সটা হলো এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এই জন্য আমি শুরুতেই ক্যাপিটাল লেটার দিয়েছি, আর এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। আমি শেষে ফুল স্টপ দিয়েছি, যেহেতু এটা স্টেটমেন্ট সেহেতু একটা কী করতে হয়, অর্থাৎ হ্যাঁ সূচক সব বা সেন্টেন্স, এই জন্য একটা ফুল স্টপ দিয়েছি। তাহলে এভরি সেন্টেন্স এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক, এর বাইরে কোনো চিহ্ন হবে না, এটা মাথায় নিতে হবে। আর কি করতে হবে, ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এই কারণের জন্য দেখো আমি যখন একটু দুর্বল তখন এটা লিখেছিলাম, আর যখন আমি ভালো ছিলাম তখন আমি এটা লিখেছিলাম। তো এর মধ্যে ডিফারেন্সটা কত দেখো, এই ডিফারেন্সটা বোঝার কিন্তু আগে দরকার। অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা ভালো স্টুডেন্টও অনেক সময় মিস্টেকগুলো করে আসি, আর এই মিস্টেকগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর। অর্থাৎ এই ক্ষতিকর দিকটাকেই কিন্তু আজকে পেছন থেকে ছায়ার মতো যেটা ঘুরে বেড়াচ্ছে ওটাকে দূরে সরিয়ে ফেলতে হবে। আর দূরে সরিয়ে ফেলতে পারলেই কি হয়ে যাবে না, আমাদের কিন্তু সমস্যাটা 100% সফল হয়ে যাবে। আর 100% সফল হলেই কী হবে, আমাদের নম্বরটাও কিন্তু 95 অ্যাবাভ মার্কস হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে প্রতিনিয়ত পড়ার সাথে সাথে কিন্তু এটাও অভ্যাস করতে হবে, অর্থাৎ এই গ্রামাটিক্যাল মিস্টেক অর্থাৎ টেন্স কারেকশান কিন্তু এটা অবশ্যই দরকার। তো দেখো, তো আমি এরকম উদাহরণ দিয়েছি। এবার দেখো, এবার লিখলাম যে এবার আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই। দেখো, এটা 1 নম্বর দিয়েছি, 2 নম্বর। এবার একাধারে মনে হচ্ছে যে আমরা কি করছি, আমরা করছি যে এটা বাংলা থেকে ইংরাজি করলে ভালো হয়, বাট তো এই টেন্স যখন শিখবো তখন ইংরাজি টু ইংরাজি করলেও, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ করলেই ভালো হয়। তবে আমি সকলের কথা ভেবে কখনো বা একটা বাংলায় দেবো, কখনো বা একটা ইংরাজিতে দেবো, তাহলে কী হবে, সকল ধরনের স্টুডেন্টসরাই কিন্তু বুঝতে পারবে কি, অর্থাৎ গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কি হয়। দেখো, এবার যদি আমি একটা মুখে বলে নিই যে আমার বাবা একটি ডিম খান, ঠিক আছে? তো দেখো, আমার বাবা একটি ডিম খান, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো, আমার বাবা একটি ডিম খান, আমি লিখলাম, আমি লিখব এটা। দেখো, মাই ফাদার ইট এ এগ। দেখো, এই মাই ফাদার ইট এ এগ, তো আমার বাবা খান একটি ডিম। তা আমার মনে হচ্ছে তো ভালোই আছে, ঠিকই আছে। কিন্তু দেখো, এইখানে কিন্তু কত বড় মিস্টেকগুলো আমরা করি। তো সেই মিস্টেকগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেই মিস্টেকগুলো কী কী। সেই মিস্টেকগুলো যদি আমরা সঠিকভাবে এখন থেকে করি তাহলে কিন্তু সমস্যা থাকবে না। দেখো, এখানে লিখেছি মাই ফাদার। তো আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের কী থাকে, একটা সাবজেক্ট থাকে আর একটা প্রেডিকেট পার্ট থাকে। তো দেখো, এখানে কিন্তু একটা সাবজেক্ট পার্ট, এইটুকু একটা প্রেডিকেট পার্ট, এটা কিন্তু আমরা জানি। এখানে কিন্তু আমি শুরুতে বড় হাতের দিয়েছি, শেষে ফুল স্টপ দিয়েছি, এটাও ঠিক আছে। তা দেখো, এখানে একটা কী একটা মিস্টেক হয়েছে। যাই হোক, এই যে ব্যাপারটা যে মাই ফাদার ইট এ এগ, এটা লিখেছি। তো এটার মধ্যে মিস্টেকটা কোথায় দেখো, এটার মধ্যে মিস্টেক দেখো, এটা তো সাবজেক্ট, এটা প্রেডিকেট অবশ্যই জানি। এই দেখো, এখানে হচ্ছে এই আমার বাবাটা কি কোন পার্সন কোন নাম্বার, এখানে একটা মিস্টেক করেছি। আবার দেখো, এখানেও একটা মিস্টেক করে রেখেছি। তো আমি যখন কারেকশান করব তখন কী হবে, মাই ফাদার ইটস অ্যান এগ, যখন এটা লিখলাম তখন কিন্তু আমার এই মিস্টেকগুলো আর থাকলো না। এই যে মিস্টেকগুলো আমরা করি, এই মিস্টেকগুলো কিন্তু আমাদের অজান্তেই হয়ে যায়। তো প্রথমে দেখো, যদি বলি যে আমি ডিম খাই, আই ইট অ্যান এগ, বা আমি ভুল করে বললে আই ইট এগ, তাহলে আই ইট এগ না আই ইট অ্যান এগ। এবার যদি আমরা বলি আমার বাবা ডিম খান, এখানে যেটা বলেছি, তাহলে মাই ফাদার, তাহলে আমি একটি ডিম খাই, আই ইট অ্যান এগ, ধরলাম অ্যান এগ লিখলাম বা এগ লিখলাম। তাহলে মাই ফাদার, আমার বাবা একটি ডিম খান, মাই ফাদার ইট এগ, এটা লিখেছিলাম। তো এটা লেখার ফলে আমার ভুলটা কোথায় হয়েছিল? ভুলটা হয়েছিল আমার বাবাটা কে,
তো তোমার বাবা তো তোমার বাবার নাম, এটা তো সবাই জানো। তো হ্যাঁ, আমার বাবার নাম এটা এই রামদাদা, রামদাস বা শ্যামদাস বা যদুদাস এরকম হতে পারে, কিন্তু আসলে সেটা আমি জিজ্ঞাসা করি। আমি বলেছি যে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ গ্রামাটিক্যালের ভাষায় এই তোমার বাবাটা কি। তাহলে তোমার বাবা আর আমার বাবা আর যার বাবাই হোক না কেন, সবার বাবাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার মাথায় নেই সে কিন্তু এই মিস্টেকগুলো করবেই। তো আমরা যখনই এই মিস্টেকগুলো করি না, তখন করার পরে মনে হয়, আমরা যখন লিখে আসি তখন তো লিখে এসেছি কোনো ব্যাপার না, বাট যখন আমরা বাড়ি এসে ওহো এটা তো এরকম লিখেছি, যা একটা মিস্টেক, মানে গেল হাফ নম্বর গেল। তো এখানে আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই যে রুলসটা কি, রুলসটা আমাদের মাথায় রাখতে হবে। রুলসটা কি, হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই অ্যাড উই অ্যাড এস আর এস উইথ দ্য ভার্ব। এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। সেই জন্য দেখো আমি লিখলাম মাই ফাদার ইটস, আর এখানে এগ লিখেছিলাম, এখানে কিন্তু অ্যান এগ লিখেছি। কেন এই অ্যান এগ লিখেছি, এই জায়গাটা দেখো ভায়েল দিয়ে শুরু, তাহলে হোয়েন দ্য ওয়ার্ডস বিগিন উইথ ভায়েল উই ইউজ অ্যান, আমরা অ্যান ব্যবহার করছি। তো এটা যে মানে ভায়েল দিয়ে শুরু হলেই যে অ্যান বসবে এর কোনো মানে নেই, এরও কিন্তু একটা ব্যতিক্রমী রুলস কিন্তু আছে। এটা তোমরা অন্য সময় কিন্তু ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই মিস্টেকগুলো আছে। তো এগুলো কিন্তু ঠিক করে নেবে। তো দেখো এবার যদি এরকম লিখি যে এটা একটা বাংলায় দিয়েছি, একটা ইংরেজিতে দিয়েছি, এবার লিখব যে 3 নম্বরটা লিখব সকল স্টুডেন্টে। চলো দেখো, তাহলে আমরা বা আমি বাবার সাথে বাসে করে বিদ্যালয়ে যাই। দেখো আমি হচ্ছে যাই, এখানে একটা মিস্টেক কিন্তু আমরা করি। এই দেখো যাই, এই আমি হলেই কিন্তু যায়, আর কিন্তু অন্যরা হলে যায়। তো দেখো এখানে লিখেছি আমি বাবার সাথে বাসে করে বিদ্যালয়ে যাই। তো এটা লেখার সময় তাহলে বাসে করে বিদ্যালয়ে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি বাবার সাথে বাসে করে বিদ্যালয়ে যাই, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাট এটা কিন্তু একটু বেশি বড় করা হয়েছে। তো দেখো আমরা জানি এভরি সেন্টেন্স has a subject and predicate. In predicate part there is a finite verb or verb or helping verb, যাই বলো না কেন। এটা ছাড়া কিন্তু we cannot make without any help of verb। এটা কিন্তু আমরা জানি যে একটা ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না, কিন্তু সেন্টেন্স গঠন করতে গেলে যে ভার্বটা কী, এই ভার্বটাই হচ্ছে সেই কি পার্টস অফ স্পিচের অংশবিশেষ। তো যাতে এই পার্টস অফ স্পিচের অংশবিশেষ শুধু ভার্ব দিলেই সেন্টেন্স হবে, বাট সেই সেন্টেন্সটাকে কি করতে হবে, আরও কিছু যদি অ্যাড করি তাহলে কি সেন্টেন্সটা আরও সুন্দর শ্রুতি মধুর হবে। তো দেখো আমরা দেখো একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো আমরা যখন ডিমের ঝোল রান্না করি, হ্যাঁ ডিমের ঝোল রান্না করলে কি হয়, কি লাগবে, শুধু একটু জল, লঙ্কা, হ্যাঁ হলুদ, তেল, ডিম আর আলু, এটা লাগবে। তো আর এটার বাইরে যদি ধরো আমি সব দিয়েছি ডিমের ঝোল তৈরি করার জন্য, আমি যত রকম মশলা, জিরে, ধনে, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, মিট মশলা সব দিয়েছি, আলু দিয়েছি, জল, তেল সব দিয়েছি, বাট আমি দিইনি কি, আমি দিইনি হচ্ছে ডিম। তাহলে কী হবে, তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। অর্থাৎ সেই সেন্টেন্সটা হতে গেলে একটা কী লাগবে, ভার্ব লাগবে, এটা কিন্তু আমি দেখিয়েছি। আবার যদি ডিম দিলাম, ধরো ডিমটা দিলাম বলেই সেটা সেন্টেন্স হলো, অর্থাৎ সেটার মানেটা হলো। এবার ডিম দিলাম কিন্তু আমি আর পারিপার্শ্বিক যে কথাগুলো বললাম সেগুলো দিলাম না, তাহলেও কিন্তু সেটা সেন্টেন্স হবে, কিন্তু সেই সেন্টেন্সটা ভালো হবে না। অর্থাৎ ডিমের ঝোল হবে একটু পাতলা ঝোল হবে, আলুর ঝোলের মতো লাগছে, অর্থাৎ আলুর ডিম দিয়ে ঝোল হয়েছে। এই ডিমের মধ্যে যদি, অর্থাৎ এই ডিমের ঝোলের মধ্যে যদি আমরা পেঁয়াজ, রসুন, আদা সমস্তটাই মশলা যা আছে সব দিই, তাহলে কি ঝোলটা যেমন খেতে হবে তেমন দেখতে হবে। তো এখানেও কিন্তু আমরা ভার্ব দিলে কি হবে, সেন্টেন্স হবে, কিন্তু তার বাইরে যদি আমরা এই পার্টস অফ স্পিচের অংশগুলো একটু একটু করে ইউজ করি না, তাহলে কিন্তু আমাদের সেই সেন্টেন্সটা আরও সুন্দর হবে। তো দেখো আমি বাবার সাথে বিদ্যালয়ে যাই, তাই তো বাসে করে বিদ্যালয়ে যাই, তাহলে আমি যাই, আই গো টু স্কুল, I go to school by bus with my father। দেখো এটাও কিন্তু এখানে কত জায়গায়, দেখো আমি এখানে সাবজেক্ট দিয়েছি, এখানে ভার্ব দিয়েছি, আর এই যে কিছু দেখো এটাও কিন্তু প্রিপজিশন, এটা বাইও কিন্তু প্রিপজিশন, আর কি কথা বা জয়েনিং হিসাবে, কনজাংশন হিসাবে কাজ করবে উইথ প্রিপজিশন। এই যে এত কিছু দিয়ে তবে আমি সেন্টেন্সটা কি করেছি, তাহলে আমি সেন্টেন্সটাকে করেছি। তাহলে দেখো আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ফাদার, তাহলে আমি বাবার সাথে বাসে করে বিদ্যালয়ে যাই। তাহলে এটা যদি আমি দিয়ে দিলাম আই গো টু স্কুল, হ্যাঁ বাস
তাহলে কি হতো, তাহলে কিন্তু বড় রকমের ভুলটা কিন্তু হয়েই যেত। সেই বড় রকমের ভুলটা কি, বাবার সাথেও হতো না। আর বাস দিলাম, তাহলে আই গো টু স্কুল বাস, তাহলে আই গো টু স্কুল, আমি যাই বাসে করে, এটা হয়ে যেত। কিন্তু দেখো এই মিস্টেকটা হয়তো বা 90% স্টুডেন্ট করে না, কিন্তু এই 10% স্টুডেন্টের কিন্তু এই ভুলটা হয়েই যায়। তাই 95% যে স্টুডেন্টরা আছো তারা ভেবো না যে তোমাদেরও কিন্তু এই মিস্টেকটা হবে না। তো দেখবা যে দেখো এই 95% স্টুডেন্টসের কী ভুলটা হয়। তাহলে আমরা সব লিখেছি, দেখো আই গো টু স্কুল, হ্যাঁ আই গো টু স্কুল বাই বাস উইথ মাই পেরেন্টস। তো আমি যদি তোমাদের কাছে তোমাদের সকলকে যদি প্রশ্ন করি যে কেন এটা বাই হলো, হ্যাঁ, আর এই কেন এটা উইথ হলো, তাহলে আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ফাদার। তো এটা বাই হলো কেন আর এটা উইথ হলো কেন, এটা কিন্তু আমি ধরে নেব যে আমি এর মধ্যে যে 90% স্টুডেন্টের মধ্যে 50% স্টুডেন্টও উত্তর দিতে পারবে না এই কারণের জন্য, কেন তোমরা অভ্যাসের দাস হয়ে গেছো। তো এই অভ্যাসের দাসটাকে হওয়া, অর্থাৎ কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়াটা একদম ছেড়ে ফেলতে হবে। ডোন্ট মাইন্ড দিস, বাট আমি এটা বলতে চাইছি যে তোমাদের কিন্তু আমি টিচ করছি না, জাস্ট তোমাদের একটা মতামত দিচ্ছি যে তোমরা যদি এই মিস্টেকগুলো করো না, তাহলে কি কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু আমি পছন্দ করি না, অর্থাৎ আমি পছন্দ করি না মানে আমার স্টুডেন্টেরও সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে স্টুডেন্টের 100% নাম্বার আসে। তো দেখো এখানে কিন্তু আমি দেখো বাই কেন দিয়েছি আর উইথ কেন দিয়েছি, এই প্রশ্নটা কিন্তু যে কজন জানো তারা হয়তো মনে মনে হাসছো যে এটা তো আমরা জানি, কিন্তু দেখো আর 50% যে স্টুডেন্টগুলো আছে, অর্থাৎ 95-এর থেকে 50% বাদ গেলে 45টা, অর্থাৎ 45% স্টুডেন্ট জানে না। এই জানে নাটা কেন, কিন্তু এর মধ্যে কিছু স্টুডেন্ট আবার জানে কীরকম, হ্যাঁ বসাতে হয় বসাই, তাই আমি তো জানি না কেন বসাতে হয়। এই আমি কেন কথাটাই কিন্তু যে সমস্যায় কেনটাই দূর করতে চাইছি। তো দেখো এটা যদি আমি দূর করতে পারি, এই যে বাই কেন হলো, দেখো বাই বাস, তো আমি নিয়ে কিন্তু আমার দ্য লার্নিং চ্যানেলে কিন্তু সুন্দর করে ভিডিও দেওয়া আছে। তার সত্ত্বেও আজকে তোমাদের আমি দেখাবো যে দেখো আমি যখন লিখি না তখন কী হবে, দেখো আই রাইট, এবার তোমরাই বলো না যে আই রাইট উইথ পেন না বাই পেন। তো তোমরা হয়তো ভাবছো কি না উইথ পেন হবে না বাই পেন হবে, কেউ বলছো হয়তো বাই পেন, কেউ হয়তো বলছো যে উইথ পেন। তো দেখো আমরা বাই পেন লিখবো না উইথ পেন লিখবো। দেখো আমি যখন কর্তা ক্রিয়া করছি কিসের সঙ্গে, যে কলমটা নিয়ে যখন এই যে আমি লেখা শুরু করলাম, যে এই যে লিখেছি, তখন কিন্তু লেখাটা হলো, কিন্তু আমি যদি কলমটা এখানে ধরে রাখতাম এটা কিন্তু হতো না। তাই কর্তার সঙ্গে ক্রিয়ার যে যোগাযোগ থাকছে তখনই কিন্তু কি হচ্ছে, উইথ হচ্ছে। তো এখানে উইথ করেছে কি, আমি বাবার সাথে বাজারে যাচ্ছি, বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছি। তো বাবার সাথে যখন আমি বাবার সাথে বাসে করে বিদ্যালয়ে যাচ্ছি, তো বিদ্যালয়ে যাচ্ছি বাবার সাথে যখন যাচ্ছি, নিশ্চয়ই তোমরা একটা ধরে নিলাম ছোট, তো বাবার সাথে যখন যাও তোমরা বা মায়ের সাথে যখন বিদ্যালয়ে যাও, হয় বাবার গাড়িতে বসে পিছনে বাবাকে জড়িয়ে ধরে, না বাবার হাত ধরে যাও, তো সবাই তাই করে। তো এই জন্য এটা কি হলো, এই যে উইথ হলো, তাহলে আই রাইট উইথ পেন, এই যে যোগাযোগ থাকছে, অর্থাৎ বাবার সাথে তোমার কিন্তু যোগাযোগ থাকা, হাতেই হোক আর পিছনে বসেই হোক হলো। এবার এই যে বাইটা কি হচ্ছে, আই গো টু স্কুল বাই বাস হলো কেন, তখন কিন্তু এই যে বাসের সাথে কীরকম হচ্ছে, বাসের সাথে যোগাযোগ হচ্ছে। তাহলে কি হচ্ছে, বাসের সাথে যোগাযোগ হচ্ছে, কিন্তু কি হচ্ছে, যখন কাজটা সম্পন্ন হচ্ছে তখন কিন্তু বাসের থেকে তোমার থেকে একটা ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে, গিয়ে দূরত্বটা কিন্তু এটা হয়েই যাচ্ছে। তাই যখন তোমরা স্কুলে যাচ্ছ, বাবার সাথে যাচ্ছে, বাবার হাত ধরে বাসে উঠেছে, হাত ধরে বাসের থেকে নামছো, এবার ওখানে বাই হলো কেন, যে বাসটা তো আর স্কুলের গেট ভেঙে দরজা ভেঙে গিয়ে ক্লাসে তোমাকে বসিয়ে দিল না, কিন্তু বাবা তোমাকে স্কুলের গেট পেরিয়ে একদম ক্লাসে বসিয়ে দেওয়া পর্যন্ত, হয়তো বা কোনো স্কুলের গেট পর্যন্ত, অর্থাৎ স্কুলের মধ্যে পর্যন্ত দিয়ে আসে। তো বাস কিন্তু তোমাদের স্কুলের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়ে গিয়ে ক্লাস ঘরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ তোমরা কোশ্চেন করতো স্যার আমাদের তো তাহলে বাউন্ডারির মধ্যে তো বাস ঢুকে যায়, কিন্তু বাউন্ডারির মধ্যে ক্লাস ঘরে তো ঢুকে না, বাসের একটা কিন্তু স্ট্যান্ড আছে, সেখানেই দাঁড়ায় বাস, সে কিন্তু তোমাদের যেখানে ঘর আছে সেখানে কিন্তু যায় না। তাই আমরা কি করছি না, এখানে দেখতেই পাচ্ছি তখন বাই ব্যবহার করলাম, কেন না কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো কাজটা করছি কিন্তু করার পরে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। জাস্ট লাইক দেখো, আমি যদি বলি দ্য হান্টার কিলস দ্য টাইগার ড্যাশ দ্য গান,
হ্যাঁ, তাহলে কী হবে, গান দিয়ে যখন আমি বন্দুক দিয়ে যখন শিকার করছি তখন কিছু শিকারের সঙ্গে আমার কিন্তু যোগাযোগ থাকছে না, আমি বন্দুকের টিকারটা টানার সময় বুলেটটা এখানে বেরিয়ে গেল, তখন বাই হয়ে গেল। আর যা হান্টার কিল দ্য টাইগার উইথ ড্যাশ স্নেক ড্যাশ স্টিক, তখন ড্যাশ স্টিক মানে এই যে একটা স্টিক দিয়ে আমি বাঘটাকে মারছি, অর্থাৎ বাঘটাকে মারা হচ্ছে বাঘের সঙ্গে লাঠির সঙ্গে, আর আমার সঙ্গে যোগ থাকছে, এটাই উইথ হচ্ছে আর ওটাই কি হচ্ছে, বাই হচ্ছে। তো এই যে এত বড় বড় মিস্টেক আমরাগুলো করি, এই মিস্টেকগুলো কিন্তু আমরা কেউ বুঝে করি, কেউ হয়তো বুঝে গেছো শুনে হাসছো মনে মনে, হ্যাঁ এটাই তো ব্যাপার, কিন্তু কেউ হয়তো জানতে না সেই জিনিস, বলছে হ্যাঁ এইরকম একটা ব্যাপার, হ্যাঁ এইরকম একটা ব্যাপার। তো এই প্রেজেন্ট টেন্সে কিন্তু এইরকম ব্যাপার কিন্তু হয়েই থাকে। তো দেখো আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিই যে আমরা বা আমরা লিখি, শুধু বাংলায় লিখি, আমরা নদীতে সাঁতার কাটছি। দেখো আমরা নদীতে সাঁতার কাটছি, তা আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম অর্থাৎ বাক্যটি লিখলাম, এটার মধ্যেই বুঝতে হবে যে আমরা কি দেখে বুঝবো যে এটা কোন টেন্স। তা আমি বলেছি যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট টেন্স, বাট এটা প্রেজেন্ট টেন্স হলে কী হবে, প্রেজেন্ট টেন্স হলেও কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কোন টেন্স বলো তো দেখি, তোমরা বুঝতে পারছো তো? যে দেখো এই যে প্রেজেন্ট টেন্স তো অবশ্যই কাটছি যেহেতু প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট কোন টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন, সেন্টেন্সের শেষে যদি তেছি তেছো তেছেন অর্থাৎ কাটছি আছে, তাহলে সহজেই বুঝে ফেলতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সের উপরে কিন্তু নানান ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। দেখো এই যে সাঁতার কাটছি, তাহলে আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমানে চলছে। তাহলে দেখো কি হচ্ছে, এটা ধরে তো ফেলেছি কাটছি, এবার দেখো তাহলে আমরা নদীতে সাঁতার কাটছি। দেখো আমি যদি এরকম লিখি, উই আর সুইমিং ইন দ্য রিভার। দেখো এটা যখন লিখছি না, এটা কিন্তু সুন্দর একদম সেম, এটা কিন্তু সুন্দর সঠিকভাবে লেখা হয়েছে। তো এখানে দেখো মিস্টেকটা হয় উইয়ের সঙ্গে, এখানে একটা মিস্টেক হয়, এই সুইমিং ING এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম আমি, এইখানে একটা মিস্টেক হয়, কোথায়, এখানে একটা মিস্টেক হয়, এই তিনটে জায়গা। আর এইগুলো তো আগেই বলেছি যে ফুল স্টপ, স্টার্টিং আর এন্ডস কিন্তু আমি বলেছি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার যে রুলস, অর্থাৎ প্রথমে কী হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী আমাদের কি বসাতে হবে, আর বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বের সঙ্গে ING যোগ করতে হবে, দিয়ে অবজেক্ট পার্ট বসিয়ে দিতে, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দেওয়া। তো বাকি অংশ বসিয়ে দেওয়ার সময় কিন্তু একটা মিস্টেক হয়, কোথায় সাঁতার কাটছি, ইন দ্য রিভার, নদীর মধ্যে, নট নদীর ওপরে। তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে, অর্থাৎ প্রিপোজিশনগুলোও কিন্তু ভালো করে বুঝতে হবে। তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা টেন্সের কিন্তু ভাগগুলো যদি তোমরা করো, তাহলে কি হবে, তাহলে কিন্তু খুব সহজেই সমস্যাটা দূর হয়ে যাবে। তো দেখো আমি বোর্ডটাকে একটু ক্লিন করে আরও দুটো আমি বলি, তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। দেখো বোর্ড ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু চ্যানেলটিকে তারা কিন্তু ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে, আর পাশের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কি হবে, পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। তো এবার আমি দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট একটা মিস্টেক আমরা করি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো আমরা 4 নম্বর 5 নম্বর যদি শেয়ার করি, একটা 5 নম্বর লিখি যে আমরা বিদ্যালয়ে গিয়েছি। দেখো এটা কিন্তু আমি বাংলায় লিখলাম এই কারণের জন্য, আমরা বুঝতেই পারি না আমরা বিদ্যালয়ে গিয়েছি মানে কি বলো তো, কাজটা হয়ে গেছে। তাহলে আমরা বিদ্যালয়ে গিয়েছি, কাজটা
হয়ে গেছে, এটা কিন্তু কোন টেন্স, অর্থাৎ ধরার নিয়মটা এটাই। তো যদি আমরা এরকম ধরে নিয়ে করতে পারি যে মিস্টেকগুলো হবে না, তাহলে দেখো আমরা বিদ্যালয়ে গিয়েছি মানে যাওয়া হয়ে গেছে, অর্থাৎ সবেমাত্র হয়ে গেছে, বিদ্যালয়ে গিয়েছি মানেই তো আর যাওয়া লাগছে না, তাই তো? তাহলে এবার দেখো আমরা ওই হ্যাভ যাওয়া, গো এন্ড গন, থার্ড ফর্ম অফ দি ভার্ব টু স্কুল। তো দেখো এখানে সাবজেক্ট আর বাদবাকি প্রেডিকেট, এটা ভার্ব, কিন্তু দেখো এখানে এর অনুযায়ী সমস্ত কিছু হবে। তো এইটাকে যদি আমরা সঠিকভাবে না বুঝি, এই যে গিয়েছি মানে কাজটা হয়ে গেছে, এটা যদি সঠিকভাবে না বুঝি তাহলে আমাদের কিন্তু সমস্যাটা থেকেই যাবে। তাই এটা হচ্ছে প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়মটি কি, প্রথমে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী হ্যাভ হ্যাজ, দেন কি থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স করে দিলেই কিন্তু কমপ্লিট। আর সেন্টেন্সের শুরু বড় হাতের, আর তাহলে এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক অ্যাকর্ডিং টু রুলস। তাহলে দেখো এটা কিন্তু আমাদের মানতেই হবে, এটা যদি তোমরা জেনে যাও তাহলে আর কোনো সমস্যাই থাকার কথা না। আর এবার দেখো লাস্ট ওয়ান দেবো, দেখো আমি তিন বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি। তাহলে দেখো এটা, এই যে দেখো আমি 3 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি, তো এটা চলছে তো না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে না, আসলে এটা ধরার নিয়ম হচ্ছে এই যে আমি 3 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি, এইটাকে প্রথম ধরতে হবে। তো আমি তোমাদের টেন্স শেখাতে আসিনি, জাস্ট একটা উদাহরণের জন্যই কিন্তু এটা দিতে হচ্ছে যে মিস্টেকগুলো আমাদের করে ফেলি। তো আমরা একাদিনের মধ্যে শিখছি, তাহলে তো এটা কন্টিনিউয়াস টেন্স অবশ্যই। তাহলে কোন কন্টিনিউয়াস টেন্স, এটাই আমাদের মাথার মধ্যে থাকে না, এই কারণের জন্য কিন্তু আমরা মিস্টেকগুলো করেই আসি, অর্থাৎ করেই চলেছি, এটা কিন্তু আর করা যাবে না। তাই জন্য আমরা কি করছি দেখো, তাহলে কি হবে, রুলস অনুযায়ী আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ গ্রামার কতদিন ধরে, ফর 3 years। দেখো তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে এটা সব প্রেডিকেট, তারপরে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে হ্যাজ বিন বসিয়েছি, তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার সেদিন হ্যাভ বিন হয়েছে। তারপরে লার্নের সঙ্গে আইএনজি যোগ করেছি, তারপরে কি শিখছি, ইংলিশ গ্রামার কতদিন ধরে, ফর 3 years, অর্থাৎ 3 বছরের জন্য শিখছি, 3 বছর ধরে শিখছি। এই যে মিস্টেকগুলো করা হয় না, এই মিস্টেকগুলো কিন্তু সকলের হয়, কেউ বলতে পারবে না যে আমাদের মিস্টেকগুলো হয় না। তাই এই মিস্টেকগুলো যদি তোমরা একটুখানি গুরুত্ব সহকারে দেখো, অর্থাৎ একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই কিন্তু তোমাদের সাথে শেয়ার হলো। আগামী দিন কিন্তু থার্ড পার্ট নিয়ে শেয়ার করো, তোমরা সবাই কিন্তু দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর বড় ভিডিওর মধ্যে কিন্তু তোমরা এটা দেখেই নেবে, যে আরও অনেক ভিডিও আছে তার মধ্যেই কিন্তু দেখে নেবে, তোমাদের দেখার আমন্ত্রণ রইল। গুড বাই ফ্রেন্ডস।